খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংঘর্ষের ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে। আজ কোনো ক্লাস পরীক্ষা হয়নি কুয়েটে। শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে কুয়েট মেডিকেল সেন্টারের সামনে। ক্যাম্পাসের গেটে পুলিশ মোতায়েন রয়েছে। ক্যাম্পাসের ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ। শিক্ষার্থীদের উপর হামলাকারীদের শাস্তি এবং উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগ সহ ৬ দফা দাবি জানান সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন কুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা। অবরুদ্ধ অবস্থাতেই তিনি অনলাইনে সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন। পরে কুয়েটে একাডেমিক কার্যক্রম ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকে করা উপাচার্যের পদত্যাগের দাবিটি সিন্ডিকেট সভায় নাকচ হয়েছে। তারা আমাদের জন্য কোনো প্রকার সেফটি সিকিউরিটি কোনো কিছু ব্যবস্থা রাখতে পারেনি। এই ক্যাম্পাসের ভিতরে ঢুকে আমাদের ভাইদেরকে আহত করা হয়েছে, হতাহত করা হয়েছে। তারা কিছু করতে পারেনি। আর্মি আসে নাই, পুলিশ আসে নাই, কেউ আসে নাই। আমরা তো ক্যাম্পাসের চরম মাত্রা নিরাপত্তাহীনতায় ভুগছি। যেহেতু ভিসি আমাদেরকে কোনো রকমের কোনো স্পষ্ট বক্তব্য দিতে পারছে না ৬ দফা সম্পর্কে, তো এই ব্যাপারে তার যেই অস্পষ্টতা সেটা আমরা স্পষ্ট না হওয়া পর্যন্ত কোনো রকমের কোনো পরবর্তী কার্যক্রমে যাব না। ইনিশিয়ালি আমরা এখানে সকাল থেকে অবস্থান নিয়েছি এবং এখন বর্তমান যে পরিস্থিতি, এখন আপনারা দেখতে পাচ্ছেন শান্ত। দোকানপাট যারা কালকে বন্ধ ছিল, স্থানীয় দোকানপাট তারা করছে, ছাত্ররা ভিতরে অবস্থান নিচ্ছে। এটা এখন আপাতত পরিস্থিতি, এবং আমরা চাই না এই পরিস্থিতি কোনো কারণে আবার খারাপের দিকে যায়। নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের ৩০০ ফিট সড়কে সিএনজি ও অটোরিকশার সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজি ও অটোরিকশার চালক সহ আহত হয় আরও ৪ জন। এই ঘটনায় রেডিমিক্স গাড়ির চালক ও সহকারীকে আটক করেছেন পুলিশ। নিহতরা হলেন আরবি আক্তার, খায়রুল ইসলাম। দুপুরে সড়কের মাজার রোড চত্বরে এই দুর্ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। দুপুরে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের আলাকপুর ও কোটদায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওমর ফারুক ও মোকাদ্দেস মিয়া। বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন। লতানপুর আখাউড়া সড়কের আলাকপুরে দিগন্ত বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ওমর ফারুক ও ফজলে রাব্বি নামক ২ জন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুককে মৃত ঘোষণা করে। অন্যদিকে জেলার খড়মপুর মাজার জিয়ারত শেষে ফেরার পথে আখাউড়া সুলতানপুর সড়কের কোড্ডা এলাকায় একটি ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা সাবেক সেনা সদস্য মোকাদ্দেস মিয়া গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও অন্তত ১১ জন আহত হয়েছে। এ দুর্ঘটনার পর থেকে ঢাকা খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। সকালে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাস স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ শফিউদ্দিন খান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস খুলনায় যাচ্ছিল। এ সময় বাসটি ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাস স্ট্যান্ডে পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিপরীতমুখী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। বন্ধ হয়ে গেল দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের অন্যতম কয়লা ভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কার্যক্রম। ৫২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটির ৩টি ইউনিটের মধ্যে রক্ষণাবেক্ষণজনিত কারণে দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে ২ নম্বর ইউনিট। চলতি মাসের ১৫ ফেব্রুয়ারি যান্ত্রিক ত্রুটির কারণে ৩ নম্বর ইউনিটটি বন্ধ ঘোষণা করা হয়। সবশেষ গতকাল মঙ্গলবার বিকেলে চলমান ১২৫ মেগাওয়াটের ১ নম্বর ইউনিটের বয়লারে লিকেজ হওয়ায় সেটির উৎপাদনও বন্ধ করে দিতে বাধ্য হন সংশ্লিষ্টরা। এ নিয়ে পুরোপুরি বন্ধ হয়ে যায় বিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিটের উৎপাদন। তবে পুনরায় উৎপাদনে ফিরতে ৮ থেকে ১০ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আশুলিয়া তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি অভিযান চালিয়ে ৬ শতাধিক বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। সকাল থেকে আশুলিয়ার ধনাইদ ইউসুফ মার্কেট এলাকায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে অভিযান চালিয়ে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আর্থিক জরিমানা করা হয়। অভিযানে আশুলিয়া জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক আবু সালেহ মোহাম্মদ খাদেম উদ্দিন, সহকারী প্রকৌশলী মোহাম্মদ আসওয়াদ, উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সুমন আলী, তিতাসের কারিগরি টিমের সদস্য সহ যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।
সম্পদ বিভাগের পক্ষ থেকে আমাদের তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এর যে অবৈধ গ্যাস সংযোগগুলো আছে সেগুলোর উচ্ছেদের জন্য আমরা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে এই আশুলিয়া অঞ্চলে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি সকাল থেকে। ইতিমধ্যে আমাদের প্রায় 3 কিলোমিটার ব্যাপী আমরা গ্যাস লাইন উচ্ছেদ করেছি এবং 600 বাসা বাড়ির 600 বার্নার বিচ্ছিন্ন করেছি। অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে সাতক্ষীরা বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুদক। অভিযানকালে পরীক্ষা প্রশিক্ষণ ছাড়াই বিআরটিএ থেকে মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স সহ অন্যান্য কাগজপত্র করে দেওয়ার অভিযোগে আবুল হোসেন নামের এক ব্যক্তিকে আটক করে দুদক। দুপুরে সাতক্ষীরা বিআরটিএ কার্যালয়ে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটক হওয়া আবুল হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বিআরটিএ এর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার KM মাহবুবুরের কাছে হস্তান্তর করেন দুদক। কুষ্টিয়ায় মৎস্য ও প্রাণী খামারিদের সাথে মতবিনিময় করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আক্তার। সকালে কুষ্টিয়ার জেলা প্রশাসকের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সমস্যা চিহ্নিত করে মৎস্য ও প্রাণী খাতে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে জেলার খামারিগণ তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। পরে উপদেষ্টা ফরিদা আক্তার এসব সমস্যার সমাধানে দিক নির্দেশনার পাশাপাশি উৎপাদন বাড়ানোর উপর আলোকপাত করে বক্তব্য দেন। কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে জেলার মৎস্য এবং প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। তো এটা কিন্তু আমাদের খুব খেয়াল রাখতে হবে। আমি মনে করি যে দেশীয় মাছ রক্ষার চেষ্টা করাটা, চাষ করা মাছের ব্যাপারে আমরা করব, কিন্তু দেশীয় মাছ রক্ষা করার জন্য, দেশীয় গরু ছাগল রক্ষা করার জন্য, দেশীয় মুরগি রক্ষা করার জন্য আমাদেরকে বেশি করে কাজ করতে হবে। কিন্তু গাইবান্ধার গোবিন্দগঞ্জে 9.5 কেজি গাঁজা সহ এক পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। দুপুরে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পুলিশের সহকারী উপপরিদর্শক আনিসুর রহমান। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপপরিদর্শক মানিক রানা সঙ্গীয় ফোর্স সহ গোবিন্দগঞ্জ চারমাথা মোড়ে ডাচ বাংলা ব্যাংকের সামনে ঢাকা রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে পলাশবাড়ি থেকে বগুড়াগামী একটি টিভিএস অ্যাপাচি মোটরসাইকেল তল্লাশিকালে আনিসুর রহমানের কাছ থেকে 9 কেজি 500 গ্রাম গাঁজা সহ তাকে আটক করা হয়। সেই সাথে গাঁজা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। সিরাজগঞ্জে অস্ত্র আইনে গোপাল চন্দ্র নামে এক অস্ত্র ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। দুপুরে সিরাজগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুপ্রিয়া রহমান আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেন। সিরাজগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের এপিপি হাদিউজ্জামান শেখ জানান, এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, অস্ত্র মামলার রায়ে গোপাল চন্দ্রকে যাবজ্জীবন কারাদণ্ড ও অপর আসামি রেজল করিম প্রামাণিককে বেকসুর খালাস প্রদান করেন। প্রতিষ্ঠার 11 বছরেও চালু হয়নি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম। ভূমি অধিগ্রহণ, কোভিড মহামারী ও বৈদ্যুতিক সংযোগ স্থাপন সহ নানা জটিলতা দেখিয়ে 3 দফায় প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ঝুলিয়ে রাখা হয়েছে কাজ। ফলে সরকারের ব্যয় বৃদ্ধির পাশাপাশি ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। পটুয়াখালী থেকে মশিউর রহমান বাবলুর তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। পটুয়াখালী 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কম্পাউন্ডের সিসিইউ ভবনে পটুয়াখালী মেডিকেল কলেজের যাত্রা শুরু হয় 2014 সালে। একই বছরে একনেকে 546 কোটি টাকা ব্যয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ প্রকল্প পাশ হয়। জমি অধিগ্রহণ জটিলতা কাটিয়ে 2016 সালে শুরু হয় প্রকল্পের কাজ। 2020 সালে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও কয়েক দফায় বাড়ানো হয় মেয়াদ, সাথে খরচ বেড়ে দাঁড়িয়েছে 651 কোটি টাকা। এদিকে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। হাসপাতালটিতে প্রতিদিনের ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণ রোগী ভর্তি থাকে। কাজ দ্রুত শেষ করে মেডিকেল কলেজের হাসপাতাল চালুর মাধ্যমে এটি 250 শয্যা হাসপাতালে উন্নীত হলে স্বাস্থ্যসেবার মান বাড়বে বলে মনে করেন রোগী ও হাসপাতাল কর্তৃপক্ষ। 500 বিশিষ্ট হসপিটাল থাকা সত্ত্বেও আমরা সেবাটা ভালোভাবে পাচ্ছি না। অত্যাধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও আমরা পটুয়াখালীবাসী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। দেখা যায় অনেক রোগী এক সিটে 2 জন করে থাকতে আছে, এদের রোগীদের ভোগান্তি হয়। আমাদের 500 শয্যা চালু হলে অনেক সুবিধা হয়, রোগীও সিঙ্গেল বেডে প্রত্যেকে থাকতে পারে, সেবা নিতে সুবিধা হয়, আমাদেরও সেবা দিতে অনেক সুবিধা হয়। 2024-এর জুনে এটা আমাদেরকে হাতে হস্তান্তর হওয়ার কথা,
কিন্তু এর মধ্যেও আমাদের নির্মাণকারী প্রতিষ্ঠান এটা সম্পন্ন করতে পারেন নাই, যার ফলশ্রুতিতে আমরা এখন আশা করছি যে 2025-এর জুনে এটা হয়তো পূর্ণাঙ্গভাবে আমাদের কাছে হস্তান্তর হবে। হাসপাতালটির 85% কাজ শেষ হয়েছে। বর্তমানে যন্ত্রপাতি স্থাপনের কাজ চলছে। জনবল নিয়োগ হলে আগামী জুনের মধ্যে হাসপাতালটি চালু হতে পারে আশ্বাস দিয়েছে সংশ্লিষ্টরা। বিল্ডিংটাও আপনারা দেখবেন ছাদ ঢালাইয়ের পর্যায়ে আছে এবং খুব দ্রুত আমরা বিল্ডিংটা করে আমরা বিদ্যুৎ সংযোগ নিয়ে নেব। এটা আমাদের মেয়াদ আছে জুন 25 পর্যন্ত। আশা করি এর অনেক আগেই আমরা হসপিটালটা চালু করতে পারবো। বৈদ্যুতিক বিষয়টা যদি আমাদের সমাধান হয়ে যায় তবে জুন 2025-এর ভিতরে আমরা হাসপাতালের কার্যক্রম এবং হয়তো কিছুদিন আগে আমরা একাডেমিক ভবনের কার্যক্রম শুরু করতে পারবো। সর্বাধুনিক যন্ত্রপাতি সহ এই হাসপাতালটি চালু হলে জেলায় চিকিৎসা সেবা আরও এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করেন স্থানীয়রা। ইলিয়াস কমল, মাই টিভি। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফুল ও ফুল গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার ফুল চাষিরা। ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনে কাঙ্ক্ষিত বিক্রি ও দাম না পেলেও এবার আশাবাদী তারা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রতিনিধি মকবুল হোসেনের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। ফেব্রুয়ারি মাসের 3টি বিশেষ দিনই দেশের সবচেয়ে বেশি ফুল বিক্রি হয়ে থাকে। তবে এবারে নারায়ণগঞ্জ রূপগঞ্জের ফুল চাষিরা ফাল্গুন ও ভ্যালেন্টাইনে প্রত্যাশিত বিক্রি ও দাম পায়নি। এতে হতাশ না হয়ে 21শে ফেব্রুয়ারির জন্য প্রস্তুতি নিচ্ছেন ফুল চাষিরা। 21শে ফেব্রুয়ারিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী ফুল বিক্রি হবে বলে আশায় বুক বেঁধেছে ফুল চাষিরা। অধিক লাভের আশায় বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্টগুলো প্লাস্টিকের ফুল ব্যবহার করছে, যার প্রভাব পড়ছে ফুল চাষিদের ওপর মনে করেন তারা। এছাড়া বাজারে সার ও কীটনাশকের অতিরিক্ত মূল্য হওয়ায় অনেক ফুল চাষি নিরুৎসাহীও হয়ে উঠছেন। ওইখানে নিয়ে ফুল বিক্রি করে আমার লাভের তো কোনো অংশ দেহেই নেই, লসের পথে। এই 21শে ফেব্রুয়ারি লেগে কিছু ধরে রাখছি, 21শে ফেব্রুয়ারি বিক্রি করে পরে আর যাব না। অনেক ওই যে আর্টিফিশিয়াল বাড়ির কাছে চায়না ফুল, এটাই আরো আমাকে মার দিয়া দিছে। সরকার যদি কীটনাশক আর সার দিয়া যদি সহযোগিতা করে তাহলে আমরা একটু লাভবান হইতে পারবো। তত স্থানীয় কৃষি বিভাগ বলছে ফুল চাষিদের নিয়মিত পরামর্শের পাশাপাশি ফুল সংস্করণের পরিকল্পনাও করা হচ্ছে। ফুল চাষিদের যদি কোনো প্রশিক্ষণ কিংবা তাদেরকে ফুল যে সংগ্রহ যে মানে তারা যদি এটা স্টোরেজ করতে পারে কিংবা তাদের পরিবহন সুবিধা দেওয়া যেতে পারে তাহলে রূপগঞ্জের ফুল চাষিরা। এবছর রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় 18 হেক্টর জমিতে ফুল চাষ করা হয়েছে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। এবার আমাদের কৃষি। জমির আলু তোলার আগে হিমাগারে সংরক্ষণের স্লিপ শেষ হওয়ায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়ক অবরোধ করেছে আলু চাষিরা। মঙ্গলবার চাষিরা দফায় দফায় উপজেলার বকচর এলাকায় হিমাদ্রি কোল্ড স্টোরেজের সামনে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন ঘটনাস্থলে এসে কৃষকদের দাবি মানার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়। বিনা উদ্ভাবিত সরিষার উন্নত জাত বিনা সরিষা 11 এর সাথে বাড়ি সরিষা 14 এর প্রায়োগিক পরীক্ষণ মূল্যায়ন ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে বরিশালের গৌরনদীতে মাঠ দিবস পালিত হয়েছে। খানজাপুরে বরিশাল বিনা উপকেন্দ্রের আয়োজনে মঙ্গলবার বিকেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা ডক্টর সাইমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন বিনা ময়মনসিংহের মহাপরিচালক ডক্টর আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার সেকেন্দার শেখ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আরিফ হোসেন সহ অন্যান্যরা। জামালপুরের ইসলামপুর উপজেলার যমুনার দুর্গম এলাকা মুন্নিয়ার চর থেকে একটি আগ্নেয়াস্ত্র, 5 রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ চানমিয়া নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার অভিযান চালিয়ে ডাকাত চানমিয়াকে গ্রেপ্তার করা হয়। তাৎক্ষণিক ডাকাত চানমিয়ার পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ। এছাড়াও এই অভিযানে উপজেলার কান্দারচর এলাকা থেকে চরগোয়ালিনী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মিন্টু সহ এজাহারভুক্ত আরও 4 আসামিকে গ্রেফতার করা হয়েছে। সব ডাকাত এদিকে এদিক পালিয়ে যায় এবং একজন ডাকাত ওখানে আজিজের দোকানের পিছনে একটু নিচু জায়গা আছে, সে নিচু জায়গায় আত্মগোপনের চেষ্টা করে। পরে আমরা আমাদের পুলিশ সহ এলাকাবাসীর সহায়তায় উক্ত ডাকাতকে আমরা একটি পাইপ গান সহ
5 রাউন্ড গুলি সহ উক্ত ঘটনাস্থলে উক্ত ডাকাতকে আমরা গ্রেপ্তার করি। ডাকাত কুষ্টিয়ার কুমারখালীর সৈয়দ মাসুদ রুমি সেতু সংলগ্ন বালুরটোল আদায় ঘরে ম্যানেজারকে গুলি করে টাকা লুট করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার কয়া ইউনিয়নের সৈয়দ মাসুদ রুমি সেতুর নিচে বালুরটোল আদায় ঘরে এ ঘটনা ঘটে। গুলিবর্ষণ ও লুটপাটের সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফেসবুকে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। গুলিবিদ্ধ ম্যানেজার সদর উপজেলার জগতি এলাকার শহীদুলের ছেলে সবুজ। তিনি বর্তমানে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান শেখ জানান, বালুঘাটে দুর্বৃত্তদের গুলিতে একজন গুলিবিদ্ধ হয়েছে, তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। পটুয়াখালীর দশমিনা উপজেলার চাঁদপুরা গ্রামে অটোচালক মহিউদ্দিন ঈশা হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী তুহিনকে রাজধানীর কাফরুল থেকে গ্রেফতার করেছে পুলিশ। এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনোয়ার জাহিদ জানান, গত 4 ফেব্রুয়ারি সকালে বাড়ি থেকে বের হওয়ার পর ঈশা নিখোঁজ হন। পরদিন 5 ফেব্রুয়ারি দশমিনা উপজেলার আলিপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের 1 নং ওয়ার্ডের তরমুজ খেতে একটি টংঘর থেকে তার গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে জানা যায়, পূর্ব পরিকল্পিতভাবে অটো ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়। পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বাংলাদা, ভিকটিমের মোবাইল ফোন ও রক্তমাখা জুতা উদ্ধার করে। শরীয়তপুরের মাঝিঘাট নৌ পুলিশের অভিযানে 15 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মাঝিরঘাট নৌ পুলিশের এসআই এনামুলের নেতৃত্বে পদ্মা সেতু পূর্ব পাশ থেকে মাছ ধরার ট্রলার থেকে উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক কারবারি। মাঝিরঘাট নৌ পুলিশের ইনচার্জ হাশেম জানান, পদ্মা সেতুর পূর্ব দিকে মাদকদ্রব্য পাচারকালে তারা নৌ পুলিশ গভীর অভিযান চালিয়ে 15 কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজা সহ মাদকদ্রব্য আইনের মামলা দায়ের করা হয়েছে। অপারেশন ডেভিল হান্টে ভোলায় রাতভর অভিযানে 4 জনকে আটক করেছে কোস্টগার্ড সহ যৌথ বাহিনীর সদস্যরা। সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন, নৌবাহিনী এবং পুলিশের সমন্বয়ে ভোলায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পশ্চিম ইলশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম, মাইনুল হাওলাদার, ফয়েজ হাওলাদার, ফরিদ তহসিলদারকে আটক করা হয়। গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের ক্ষতিপূরণ, গণহত্যার বিচারসহ সামগ্রিক প্রেক্ষাপটে 5 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে পটুয়াখালী জেলা গণ অধিকার পরিষদ। দুপুরে নতুন বাজার জেলা গণ অধিকার পরিষদের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা গণ অধিকার পরিষদের সভাপতি সৈয়দ লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তরের সহ সভাপতি মিজানুর রহমান। চাঁপাইনবাবগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের ছবি তোলার কাজ শুরু হয়েছে। দুপুরে সদর উপজেলার বারঘড়িয়া ইউনিয়ন পরিষদে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে সব ইউনিয়নে ছবি তোলার কার্যক্রম শুরু হবে। সকালে কার্যক্রম পরিদর্শন করেন জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আসাদুজ্জামান। জেলা নির্বাচন কর্মকর্তা জানান, এরই মধ্যে বাড়ি বাড়ি গিয়ে নতুন ও মৃত ভোটারদের তথ্য সংগ্রহ করা হয়েছে। মৃত ভোটারদের নাম বাদ দেওয়া হবে, পাশাপাশি নতুন ভোটারদের নির্ধারিত প্রক্রিয়া শেষে অন্তর্ভুক্ত করা হবে। সর্বস্তরের নাগরিকদের নিয়ে এবার মহান 21শে ফেব্রুয়ারিতে কেসি দে রোডের মুসলিম হল সংলগ্ন নবনির্মিত চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানানোর ঘোষণা দিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল শহীদ মিনার পরিদর্শনে গিয়ে 21শে ফেব্রুয়ারির আগেই শহীদ মিনার প্রাঙ্গণ পরিচ্ছন্ন ও রঙের কাজ শেষ করে প্রস্তুতি সম্পন্নের ঘোষণা দেন তিনি। বরিশাল রিপোর্টার্স ইউনিটির 25তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মুজিবুর রহমান সরওয়ার। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সারফুদ্দিন আহমেদ সান্টু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান রাজন, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ সহ অন্যান্যরা।
90-এ বেগম খালেদা জিয়া এবং 2024-এ তারেক রহমানের নেতৃত্বে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সকালে সাভারের ভাকুরতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তিনি বলেন, পলাতক স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করে অন্যায় অবিচারের মাধ্যমে একদলীয় শাসন কায়েম করেছিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের গভর্নিং বডির সভাপতি বাহাউদ্দিন বাহার। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্ত মোকাবিলা সহ বিভিন্ন দাবিতে বিএনপির কেন্দ্র ঘোষিত জনসভা সফল করতে ময়মনসিংহে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু ও সদস্য সচিব রকুনুজ্জামান সরকার রুকন। এ সময় দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলী ও ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মঞ্চে উপস্থিত ছিলেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস এম ওবায়দুল হক নাসির বলেছেন, 15 বছরের বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক নির্বাচনের জন্য অপেক্ষা করেছে। বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ রক্ত দিয়ে, জীবন দিয়ে ফ্যাসিস্টকে পরাজিত করেছে, কারণ এই বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। গতকাল বিকেলে 31 দফার রাষ্ট্র মেরামতের বাস্তবায়নের লক্ষ্যে ঘাটাইল দেউলাবাড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বরগুনায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের লিফলেট বিতরণ করা হয়েছে। সকালে বরগুনা সদর উপজেলার 1 নং বদরখালী ইউনিয়নের ফুলঝুরি বাজারে এই লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা, জেলা যুবদলের সহসভাপতি শওকতুল আলম পান্না সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল ATM আজহারুল ইসলামকে নিঃশর্ত মুক্তির দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের পুরাতন কালেক্টরেট মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা সাদেক আহমদ হারিসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ময়মনসিংহ বিভাগীয় অঞ্চল কমিটির সদস্য ও সাবেক জেলা জামায়াতের আমির মাওলানা এনামুল হক। রেলের 2020 সালের নিয়োগ বিধি বাতিল ও ফিডার কাল পূর্তির তারিখ হতে পদোন্নতির দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে রেলওয়ের যান্ত্রিক বিভাগের শ্রমিক ও কর্মচারী সমন্বয় ঐক্য পরিষদের উদ্যোগে পার্বতীপুর জংশন রেল স্টেশন চত্বরে এর আয়োজন করা হয়। এ সময় আয়োজক কমিটির সমন্বয়ক রফিকুল ইসলাম মিশু, ডিজেল লোকোমোটিভ কারখানার মাজিদুল ইসলাম ও নূর আলম, কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার মীর লোকমান সহ খালাসি থেকে মিস্ত্রি গ্রেড 1 পর্যন্ত সংশ্লিষ্ট রেল কর্মচারীরা উপস্থিত ছিলেন। গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলের গণিত শিক্ষক মোতাহার হোসেন টুটুল শিক্ষার্থীদের ক্লাস চলাকালে স্পর্শকাতর জায়গায় হাত দেওয়া ও শিক্ষার্থীদের কুপ্রস্তাব দেওয়া সহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে পদত্যাগের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দুপুরে উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে তারা এই বিক্ষোভ করেন। খবর পেয়ে স্কুলের প্রধান শিক্ষক, পুলিশ সহ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে অপসারণ করার আশ্বাস দিলে মহাসড়ক থেকে শিক্ষার্থীরা সরে যায়। ব্রাহ্মণবাড়িয়ায় মহান মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে 3 দিন ব্যাপী অমর 21শে বইমেলার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের পৌর মুক্ত মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির কাজী ইয়াকুব আলী। জামায়াতে ইসলামী পৌর শাখার সভাপতি আবুল বাশার ভূঁইয়ার সভাপতিত্বে পৌর HRD সম্পাদক সাখাওয়াত হোসেন সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন HRD সভাপতি অধ্যাপক জুনায়েদ হাসান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমির দিন ইসলাম সহ আরো অনেকে। জামায়াত ইসলামী কর্তৃক আয়োজিত বইমেলায়
সিরাজগঞ্জের চৌহালি উপজেলার এনায়েতপুরে আইসিএল স্কুলের ২৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সকালে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের আইসিএল স্কুলের উদ্যোগে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শহীদুল ইসলামের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতা হয়। উক্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌহালি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কবির, বিশেষ অতিথি ছিলেন আব্দুল মতিন, সাংবাদিক মারুফা মির্জা, সাংবাদিক আব্দুস সাত্তার। ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণে আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অবদান শীর্ষক একটি ডিসপ্লে অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২১শে বইমেলার উদ্বোধন ও শিক্ষা সম্মেলন পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কসবা মুক্ত মঞ্চ চত্বরে বইমেলা উদ্বোধন হয়। এই বইমেলা চলবে ২৪শে ফেব্রুয়ারি পর্যন্ত। ইসলামিয়া মা ও শিশু জেনারেল হাসপাতাল কসবার সৌজন্যে টুগেদার ফর টুমোরো টিএফটির আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ডক্টর শফিকুল ইসলাম। কক্সবাজারে জীববৈচিত্র্য সংরক্ষণ ও পর্যটন শিল্প সম্প্রসারণ করণীয় শীর্ষক আলোচনা সভা হয়েছে। সভায় নুরুল আমিন শিকদার সভাপতিত্বে মোহাম্মদ ইমরানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাপ্পি সর্দার। এ সময় প্রধান আলোচক ছিলেন মহসিন শিকদার পাভেল, সবুজ আন্দোলন চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক ও মাইটিভি চট্টগ্রাম প্রতিনিধি নুরুল কবির এবং নয়ন সেলিনা সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা। পিরোজপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা শিল্পকলা একাডেমিতে অতিরিক্ত জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ কমান্ডার আসাদুজ্জামান গনি। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, পিরোজপুর জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি ইসমাইল হোসেন, সনদ চাকমা অধিনায়ক, পটুয়াখালী আনসার ব্যাটালিয়ন আরও উপস্থিত ছিলেন। জেলা সমাবেশে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ১৪ জন আনসার ও ভিডিপি সদস্যকে পুরস্কার প্রদান করা হয়। ঝিনাইদহে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি শীর্ষক দিনব্যাপী সেমিনার হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এ সেমিনারের আয়োজন করে। এতে বার্টান প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক রেহেনা আক্তার, ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান, বার্টান প্রধান কার্যালয়ের অধ্যক্ষ ডক্টর জালাল হোসেন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সেমিনারে সরকারি বেসরকারি দপ্তর, এনজিও প্রতিনিধি ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞ সহ মোট ৫০ জন অংশগ্রহণ করেন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাতের সভাপতিত্বে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা AKM শামসুল হক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। গাইবান্ধা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার গাইবান্ধা সরকারি কলেজ মাঠ চত্বরে অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি ছিলেন গণ উন্নয়ন কেন্দ্র এর নির্বাহী প্রধান ও উন্নয়ন গবেষক এম আব্দুস সালাম। এছাড়াও উপাধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমান, সহযোগী অধ্যাপক মাসুদুর রহমান উপস্থিত ছিলেন। শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।